গাইস অডিও ভিডিও ক্লিয়ার আছে? অডিও ভিডিও ক্লিয়ার আছে? অডিও ভিডিও ক্লিয়ার আছে? অডিও ভিডিও ক্লিয়ার একবার জানাও। ওকে, তোমাদের একটা কথা বলে রাখি, যারা ইউজিসি নেটের স্টুডেন্ট আছো যারা, তাদের যে মক টেস্টটা হবে সেটা আমি আমি আরেকবার দেখাবো। আমি তো এখন একবার বলে রাখি তোমাদেরকে। এইখানে ধরো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, ধরো তোমরা গুগলে গিয়ে সার্চ করবে জিওপিডিয়া, ঠিক আছে? জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন ধরো তুমি ধরো লিখলে জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন, ঠিক আছে? ঠিক আছে, এই জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন ধরো তুমি লিখলে, তো লেখার সাথে সাথেই ধরো তোমার কাছে প্রথম যে অপশানটা হচ্ছে জিওপিডিয়া লার্নিং টুডে লিডিং টুমরো, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের মধ্যে যখন তুমি যাবে, এই ওয়েবসাইটে গেলেই তোমার এখানে যে মক টেস্ট বলে অপশান দিচ্ছে, এখানে তুমি কন্ট্যাক্ট আসে যখন তুমি যাচ্ছ, এখানে আমার টেলিগ্রাম লিঙ্ক যারা যারা জয়েন করে যাবে, ঠিক আছে? আর হোম পেজে যেটা যখন তুমি যাবে, এখানে ফ্রি ভিডিওস যদি তুমি সিলেক্ট করো, ফ্রি ভিডিওসে সিলেক্ট করলে আমাদের যে ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা বিভিন্ন ফ্রি ভিডিওস ক্লাসগুলো দেখো, সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা তোমাদের বলে রাখি, মক টেস্ট সেকশনে যখন তোমরা যাবে, এই এখন এখানে কোনো মক টেস্ট নেই, কিন্তু যখন ওই মেগা মক টেস্ট আসবে, এই মক টেস্ট সেকশনে তোমরা দেখবে যে মক টেস্টটা লিঙ্ক দেখাবে। তখন সেই লিঙ্কে ক্লিক করলে বা এরকম অপশান দেখাবে যে মেগা মক টেস্ট বলে অপশান দেখাবে, তো তখন সেটা ক্লিক করলে তোমরা সেই মক টেস্টটা দিতে পারবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, জুলাই মাস থেকে যখন তোমাদের এই শুরু হয়ে যাবে, মানে সাবস্ক্রিপশন বেস ক্লাস শুরু হবে, তখন এইখানে যে স্টুডেন্টস ফিডব্যাক, হোম পেজ, কন্ট্যাক্টাস, মক টেস্ট দেখতে পাচ্ছ, তখন এখানে আরেকটা অপশন দেখবে মানে পেইড ক্লাসেস বলে এরকম দেখাবে, ঠিক আছে? তো পেইড ক্লাসে যেই তুমি ক্লিক করবে, সাথে সাথে যে সমস্ত টপিকগুলো তোমার ক্লাস হবে, সেই টপিকগুলোর নাম ওখানে শো করবে, এবং সেই টপিকের মধ্যে তুমি যে ক্লিক করবে, সেই টপিকের ওপর ক্লাস তুমি রেসপেক্টিভ যে ক্লাসগুলো সেগুলো দেখতে পাবে। মানে ওয়েবসাইটে তুমি খুলবে, ওয়েবসাইট খোলার সাথে সাথে পেইড ক্লাসে ঢুকবে, পেইড ক্লাসে ঢোকার সাথে সাথে বিভিন্ন টপিকের নাম তুমি দেখতে পাবে, এবং যে টপিকের ওপর ক্লাস চলবে সেই টপিকে ক্লিক করলে তুমি সেই ক্লাসটা কবে হবে, কটার সময় হবে, সমস্তটা তুমি দেখতে পাবে, এবং যেগুলো লাইভ চলবে সেগুলোতে সেই দিনই তুমি লাইভ সেগুলো ক্লিক করলেই সেটা দেখতে পাবে। মানে এখানে পেড ক্লাসে ক্লিক করলেই তুমি পরপর ক্লাসের নামগুলো দেখতে পাবে, যে কোন দিন কী টপিকের ক্লাস হবে, সেই টপিকে ক্লিক করলেই সেটা ক্লাস দেখবে। এটা জুলাই থেকে হবে। তা বাদে এই আমাদের ওয়েবসাইটটাকে সবাই মাথায় রাখবে, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের সমস্ত আপডেট বা এবার থেকে ক্লাসের যে জুলাই থেকে যা ক্লাসের যা সমস্ত কিছু হবে, এবং তোমাদের মক টেস্ট যে মেগা মক টেস্ট, সেগুলো তোমরা এখান থেকেই পাবে, ঠিক আছে? বোঝা গেছে? ওয়েবসাইটের ব্যাপারটা আমি একবার বলে দেবো তোমাদের, তবু আরেকবার বলে রাখলাম। তার আগে মেগা মক টেস্ট আসার আগে তোমরা তোমাদের যে প্রিপারেশন, সেটাকে ভালো করে করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, রিভিশন করতে থাকো, আমাদের ইউটিউব দেখে প্র্যাকটিস করো, রিভিশন করো বেশি করে, ঠিক আছে? কারণ পরীক্ষাটা বেশি দিন বাকি নেই, তো এটা তোমরা করতে থাকো। বোঝা গেছে? ইয়েস অর নো একবার জানো। ওকে, চলো আজকে জিওগ্রাফিক্যাল টেকনিকের আমরা পার্ট 4 ক্লাস করব। জিওগ্রাফিক্যাল টেকনিকের পার্ট 4 আমরা ক্লাস করব আজকে, ঠিক আছে? আগের দিন যে পার্ট 4টা হচ্ছিল সেইটাই আমরা কন্টিনিউ করবো, এগুলো সব আমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে? তো পার্ট 4-এ আমরা স্ক্যাটারিং অবধি পড়েছিলাম, আজকে তার পর থেকে আমরা পড়ব, তারপর থেকে রামান স্ক্যাটারিং অবধি আমাদের পড়া হয়ে গেছিলো। আজকে যেটা আমরা পড়বো সেটা ফার্স্ট টপিক হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন কি, সেখান থেকে আমরা পড়বো, এবং আস্তে আস্তে এই টপিকগুলো পড়বো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তোমাদের আজকে 10টা থেকে ফ্রি ক্লাসও আছে, হ্যাঁ, যার লিঙ্ক অলরেডি দেওয়া আছে টেলিগ্রামে, ফ্রি ক্লাস, এবং হোয়াটসঅ্যাপে দেওয়া আছে ফ্রি ক্লাস আছে ইউটিউবে। তো তোমরা ফ্রি ক্লাস তোমরা কিন্তু ধীরে ধীরে করতে শুরু করে দাও, এবং ফ্রি ক্লাসে আজকেও ক্লাস আছে, সেখানেও প্র্যাকটিস হবে, সবাই কিন্তু জয়েন করে দাও, ওকে? ওকে, চলো তাহলে আজকে যেটা আমরা প্রথম পড়বো, রিফ্র্যাকশন কাকে বলে, হোয়াট ইজ রিফ্র্যাকশন। তাহলে বলছে when EMR
এনকাউন্টার সাবস্টেন্সেস অফ ডিফারেন্ট ডেন্সিটিস লাইক এয়ার অ্যান্ড ওয়াটার, রিফ্র্যাকশন টেক প্লেস। রিফ্র্যাকশন কখন হয়? ধরো কোনো একটা লাইট, ধরো একটা লাইট বা ইএমআর, ইএমআর বলতে আমি আগের দিনই পড়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বলতে সূর্য থেকে যে আলোটা আসে সেটাকে রিমোট সেন্সিংয়ের ভাষায় ইএমআর বলা হয়। এবার ধরো সেই ইএমআর, ধরো ইএমআর যখন একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে যাবে তখন সেই ডেন্সিটি চেঞ্জ হবে। সেই ডেন্সিটি চেঞ্জের জন্য তার মধ্যে একটা চেঞ্জেস যে দেখতে পাবো সেটাকে আমরা রিফ্র্যাকশন বলা হয়। ঠিক আছে, মানে তুমি ধরো, আমি তোমাকে বলছি, ধরো এই সূর্যের আলো ধরো আসছে, ধরো সূর্যের আলোটা এখান থেকে ধরো আসছে, সেই সূর্যের আলো ধরো এখান থেকে এই মিডিয়াম দিয়ে আসছে, তা আস্তে আস্তে ধরো এটাকে ধরো আমি জলের মধ্যে ধরে ফেললাম, প্রথম অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে গেল, সেখানে ডেন্সিটি এক ধরনের হবে। তারপর আবার যদি আমি জলের মধ্যে ফেলি, ধরো এখানে ওয়াটার, তাহলে কী হবে, আস্তে আস্তে এটা পরিবর্তন হবে, এই যে তার শেপটা পরিবর্তন হবে। তো যে মিডিয়ামে যেরকমভাবে ডেন্সিটি সেই অনুযায়ী তার গতিবেগটা, মানে তার যে কার্ভটা সেটা চেঞ্জ হবে, এটাকেই রিফ্র্যাকশন বলা হয়। যেমন তোমরা ছবিতে যদি দেখতে পারো, এখান থেকে যে লাইটটা আসছে, এই লাইটটা এত অবধি সেম এলো, কিন্তু যেই জলের মধ্যে পড়ছে তখন এটা কি হচ্ছে, এরকমভাবে কার্ভ হয়ে যাচ্ছে। তাই এই পেন্সিলটাকে যদি তুমি জলের মধ্যে ফেলো, তাহলে জলের মধ্যে ফেললে কী হবে, পেন্সিলটা দেখাচ্ছে মনে হয় ব্যান্ড হয়ে গেছে, তো বাস্তবে কিন্তু এটা ব্যান্ড হয়নি। ঠিক আছে, এটা আসলে জলের এবং অ্যাটমসফিয়ার দুটো ডেন্সিটি আলাদা বলে এই ধরনের ঘটনা ঘটে, আর এই ধরনের ঘটনাকে আমরা রিফ্র্যাকশন বলি। রিফ্র্যাকশন রেফার টু বেন্ডিং অফ লাইট when it passes from one medium to another, মানে একটা লাইট যখন একটা মিডিয়াম থেকে চেঞ্জ করে অন্য একটা মিডিয়ামে ঢোকে তখন তার মধ্যে একটা বেন্ড হয়। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বেন্ডিং সিস্টেম তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে ধরো এরমভাবে আসছিলো, এবার সেটা একটু বেন্ড হয়ে গেল, এই যে বেন্ডটা হচ্ছে কারণ একটা মিডিয়াম থেকে সেটা কি হচ্ছে, অন্য একটা মিডিয়ামে ঢুকছে, তাই জন্য এটাকে রিফ্র্যাকশন বলা হয়। রিফ্র্যাকশন অকার্স বিকজ দ্য মিডিয়াম অফ ডিফারেন্ট ডেন্সিটি, তাহলে মেনলি কেন হয়, ডেন্সিটি পার্থক্য হওয়ার জন্যই কিন্তু রিফ্র্যাকশন ব্যাপারটা কিন্তু মেনলি ঘটে। দ্য স্পিড অফ লাইট ইন দ্য সাবস্টেন্স ক্যান নেভার রিচ দ্য স্পিড অফ লাইট ইন এ ভ্যাকিউম। ঠিক আছে, এবার ধরো দুটো জিনিস নাও, ধরো একটা ভ্যাকিউম নাও, একটা হচ্ছে সাবস্টেন্স নাও। ঠিক আছে, ভ্যাকিউম বলতে ধরো অ্যাটমসফিয়ার ধরতে পারো, আর একটা ধরো সাবস্টেন্স বলতে ধরো ওয়াটার, ধরো আমি সাবস্টেন্স বলতে ওয়াটার ধরছি, আর ভ্যাকিউম বলতে এয়ার ধরছি। ঠিক আছে, এই এয়ারের যে ডেন্সিটি আর হচ্ছে ওয়াটারের ডেন্সিটি দুটো আলাদা হয়, তার ফলে এয়ারের লাইটের যে স্পিড হবে, ওয়াটারের লাইটের স্পিড আলাদা হবে, তো সেই কারণের জন্য কিন্তু এই বেন্ডিংটা আমরা দেখতে পাই, এটাকে আমরাই রিফ্র্যাকশন বলতে পারি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, যেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক শিমার। অ্যাটমসফিয়ারিক শিমার কাকে বলছে, উইদিন দ্য অ্যাটমসফিয়ার দেয়ার ইজ আ কন্টিনিউয়াস মুভমেন্ট অফ এয়ার, an effect produced by the movement of masses of air with different refractive indices is called atmospheric shimmer. Atmospheric shimmer কাকে বলে, বলছে within the atmosphere there is a continuous movement of air, অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে এয়ার মুভমেন্ট করছে, an effect produced by the movement of masses of air with different refractive indices. ঠিক আছে, ধরো এয়ারের মধ্যে দিয়ে যে উইন্ড বা আমাদের যে মানে এয়ার যে প্রবাহিত হচ্ছে, ধরো এই যে ধরো এটা অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারের মধ্যে এয়ার যাচ্ছে। ঠিক আছে, এবার এয়ারের মধ্যে দিয়ে কি বলছে, তো প্রতিটা এয়ারের মধ্যে তার কি হবে, আলাদা আলাদা রিফ্র্যাকশন তৈরি হবে। ধরো আপার অ্যাটমসফিয়ারের এয়ার আর লোয়ার অ্যাটমসফিয়ারের লেয়ার। ঠিক আছে, আপার অ্যাটমসফিয়ার দিয়ে যে এয়ার যাবে তার রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস আলাদা হবে, কারণ সেখানে ডেন্সিটি আলাদা, আবার লোয়ার অ্যাটমসফিয়ার দিয়ে যাবে তার ডেন্সিটি আলাদা, ফলে রিফ্র্যাকশন আলাদা হবে। এইভাবে আলাদা আলাদা এয়ারের যে আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস তৈরি হচ্ছে, এটাকে আমরা অ্যাটমসফেরিক শিমার বলি। রিমোট সেন্সিংয়ের ভাষায় এটাকে কী বলা হয়, অ্যাটমসফেরিক শিমার। মানে প্রতিটা এয়ারের বিভিন্ন লেয়ার অফ এয়ারের যে আলাদা আলাদা রিফ্র্যাকশনের ইন্ডেক্স তৈরি হচ্ছে, মানে ধরো আপার অ্যাটমসফিয়ারে আলাদা রিফ্র্যাকশন ইন্ডেক্স ভ্যালু, আবার লোয়ার অ্যাটমসফিয়ার আলাদা রিফ্র্যাকশন ভ্যালু। ঠিক আছে, আবার লোকাল উইন্ড যেটা থাকে তার একটা আলাদা রিফ্র্যাকশন ভ্যালু। তো এই ধরনের আলাদা আলাদা রিফ্র্যাকশন ইন্ডেক্সগুলোকে আমরা অ্যাটমসফেরিক শিমার বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে রিফ্লেকশন। তাহলে রিফ্র্যাকশনের পর নেক্সট টপিক আমরা পড়বো রিফ্লেকশন। রিফ্লেকশন মানে তোমরা জানো আগের দিন আমরা পড়েছিলাম রেডিয়েশন আর রিফ্লেকশন দুটোর মধ্যে পার্থক্য কাকে বলে, সেটা অলরেডি আমরা পড়েছিলাম। রেডিয়েশন আর রিফ্লেকশন, রেডিয়েশন বলতে কি হচ্ছে, ধরো সান থেকে যেটা আসছে সেটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইএমআর। ঠিক আছে, এবং সেটা ধরো কোনো একটা অবজেক্টের মধ্যে ইন্টারাক্ট করে সে যখন বাউন্স করে ব্যাক করবে তখন সেটাকে বলে রিফ্লেকশন। মানে ইনকামিংকে বলে থাকে রেডিয়েশন আর আউটগোয়িংকে বলা থাকে রিফ্লেকশন। ঠিক আছে, রিমোট সেন্সিংয়ের ভাষায়। তো রিফ্লেকশন কি বলছে, when a ray of light approaches a smooth polished surface and light ray bounces back, মানে একটা সারফেসের মধ্যে পড়ছে এবং সেখান থেকে বাউন্স করে ব্যাক করে চলে যাচ্ছে। ইট ইজ কল্ড দ্য রিফ্লেকশন অফ লাইট, এটাকে আমরা কি বলি, রিফ্লেকশন অফ লাইট। The incident light ray which lands upon the surface is said to be reflected off the surface. এখানে তোমাদের একটা কথা বলে রাখি, সারফেসের ওপর ডিপেন্ড করে রিফ্লেকশনটা ডিপেন্ড করে। ঠিক আছে,
সারফেসের উপর ভিত্তি করে। নেচার অফ সারফেস, ধরো এমন একটা সারফেস রয়েছে যেটা অত্যন্ত স্মুথ সারফেস, ঠিক আছে, যেটা অত্যন্ত স্মুথ সারফেস, আর একটা রয়েছে ধরো এরকম এবড়ো খেবড়ো রাফ সারফেস, ঠিক আছে, আর একটা ধরো রয়েছে তোমাদের রাফ সারফেস, আর একটা ধরো রয়েছে সেখানে তোমাদের হচ্ছে রাফ সারফেস, ঠিক আছে। স্মুথ সারফেসে কি হচ্ছে, লাইট পড়ছে এবং লাইট কি হচ্ছে বাউন্স করে ব্যাক করে চলে যাচ্ছে, কোনো কিছু এখানে অ্যাবজর্বড হচ্ছে না, এখানে অ্যাবজর্পশন হবে না। কিন্তু রাফ সারফেসের মধ্যে পড়ছে, ঠিক আছে, তাহলে রাফ সারফেসের মধ্যে পড়ছে ধরো, পড়ে এখানে কিছুটা অ্যাবজর্পশন হয়, ধরো 100%-এর মধ্যে এখানে 60% অ্যাবজর্বড হয়ে গেল এবং 40% ফিরে যাচ্ছে, এখানে 100%টাই ফিরে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে স্মুথ সারফেস আর রাফ সারফেসের মধ্যে রিফ্লেকশনের পার্থক্য। এবার তোমরা আমাকে বলো, এ নম্বর হচ্ছে স্মুথ সারফেস, বি নম্বর হচ্ছে রাফ সারফেস, তাহলে কোন সারফেসে রিমোট সেন্সিংয়ের জন্য সবথেকে ভালো হবে, রিমোট সেন্সিংয়ের জন্য কোন সারফেস ভালো হবে, এ নম্বর স্মুথ সারফেস না বি নম্বর রাফ সারফেস? ঝটপট করে অ্যান্সার করো, দেখি আগের দিনে ক্লাস তোমরা কারা কারা করেছিলে। দেখি বলো দেখি, কোনটা বেশি রিমোট সেন্সিংয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, স্মুথ সারফেস না রাফ সারফেস? ইয়েস, স্মুথ সারফেস জন্য রিমোট সেন্সিংয়ের জন্য সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ স্মুথ সারফেসে রিফ্লেক্ট করে চলে যাবে, ফলে এই যে ওপরে যে আমাদের সেন্সার থাকবে সেই সেন্সার পুরোটাই এখানে কি করবে, রেকর্ড করতে পারবে, ঠিক আছে। কিন্তু রাফ সারফেস হলে সেখানে সেন্সার মাত্র এখানে যেমন 100%ই রিফ্লেক্ট মানে ক্যাচ করতে পারছে, এখানে 100%-এর মধ্যে মাত্র 40% ক্যাচ করছে, কারণ বাকি 60% অ্যাবজর্ব হয়ে গেছে। তো নেচার অফ সারফেসের উপর ভিত্তি করেও কিন্তু রিমোট সেন্সিং ডিপেন্ড করে, ঠিক আছে। তো এখানে কি বলছে, কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইনসিডেন্ট রেডিয়েন্ট ফ্লাক্স ফ্রম দ্য সান ইজ রিফ্লেক্টেড ফ্রম দ্য টপ অফ দ্য ক্লাউডস আদার মেটেরিয়ালস ইন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। আচ্ছা, তোমরা মনে রাখবে যে তোমরা যদি ক্লাইমেটোলজিতে হিট বাজেট পড়ে থাকো, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ধরো সূর্য থেকে যে আলোটা আসছে, ঠিক আছে, ইনসোলেশন, সেটা ইনসোলেশন হচ্ছে আমাদের টপ অফ দ্য ক্লাউডের ওপর একটা ফিরে চলে যায়, ধরো ক্লাউডের একদম টপ, সেখান থেকে ফিরে চলে যাচ্ছে কত, 34%, ঠিক আছে, 35% ধরে নাও, ঠিক আছে। তো 35% যাচ্ছে আর নিচের দিকে কত আসছে, 65% আসছে, ঠিক আছে, 65% আসছে, তার মধ্যেও আবার এখানে কিছুটা আটকে যায়, বাকি 51% ধরো তোমার এখানে যাচ্ছে, ঠিক আছে, 51% এখানে যাচ্ছে, আর 14% কি হচ্ছে, 14% এইখানে মানে অ্যাটমসফিয়ারের মধ্যে লোয়ার অ্যাটমসফিয়ারে আটকে যাচ্ছে, আর 51% নিচে একদম পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। মানে আমাদের অ্যাকচুয়ালি আর্থ সারফেসে কত পার্সেন্ট এসে পৌঁছাচ্ছে, 51%। তাহলে সূর্য থেকে এসে 35% ফিরে চলে যাচ্ছে একদম প্রথমেই, সেটা অ্যাটমসফিয়ারে ঢুকছেই না, 65% অ্যাটমসফিয়ারের মধ্যে ঢুকলো, ঢুকে কি হচ্ছে, 65%-এর মধ্যে 14% আবার অ্যাটমসফিয়ারের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। কেন? কারণ অ্যাটমসফিয়ারের মধ্যে অনেক গ্রিন হাউস গ্যাস রয়েছে, যেগুলো কি করে, যেগুলো হচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে অ্যাবজর্ব করে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইডের কথা বলা যেতে পারে, ঠিক আছে, তারপর ধরো CH4 মিথেনের কথা বলা যেতে পারে, তারপর ধরো ওয়াটার ভ্যাপারের কথা বলা যেতে পারে, ওয়াটার ভ্যাপার, ঠিক আছে, ওয়াটার ভ্যাপারের কথা বলা যেতে পারে, এগুলো সবকটাই হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলো তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে গ্রিন হাউস গ্যাস কিন্তু শুধুমাত্র ইনকামিং রেডিয়েশন মানে আউটগোয়িং রেডিয়েশনকে আটকায় তা নয়, ইনকামিং রেডিয়েশন যেটা সূর্য থেকে আসছে সেটাকেও কিন্তু আটকে দেয়। তো এটা মাথায় রাখতে হবে। আমাদের একটা ধারণা আছে যে গ্রিন হাউস গ্যাস যেগুলো রয়েছে, ধরো অ্যাটমসফিয়ারের মধ্যে গ্রিন হাউস গ্যাস, সেগুলো শুধুমাত্র আমাদের পৃথিবী থেকে যে রেডিয়েশন ফিরে যাচ্ছে রিফ্লেক্ট করে সেটাকেই আটকায়, তা কিন্তু নয়। সূর্য থেকে যে আলোটা আসছে সেটাকেও কিন্তু পৌঁছাতে দেয় না, সেখানেও এখানে ট্র্যাপ করে দেয়। তার জন্য 65%-এর মধ্যে 14% আটকে যাচ্ছে, বাকি 51% নিচের দিকে যাচ্ছে। তাহলে এই যে 35% রিফ্লেক্ট করে গেল, এটাকে আমরা কি বলি সবাই জানি, এটাকে আমরা অ্যালবিডো বলি। কি বলি? অ্যালবিডো। তাহলে এটাও কিন্তু এক ধরনের রিফ্লেকশন, ঠিক আছে। আবার এই 51% কিন্তু আবার রিফ্লেক্ট করে যাবে, 51% রিফ্লেক্ট করে যাবে, যার মধ্যে 34% আবার ওই অ্যাটমসফিয়ারে ওজোন গ্যাস, CO2 CH4 ওয়াটার ভেপার এদের জন্য আটকে যাবে। বাকি আবার কত, 34 থেকে ধরো 51-এর থেকে ধরো 34% কি হচ্ছে, 34% এখানে তোমার আটকে যাচ্ছে, ঠিক আছে। আর বাকি ধরো তোমার যেটা পড়ে থাকে, তো সেটা হচ্ছে ধরো তোমার
রিফ্লেক্ট করে বাইরের দিকে চলে যাচ্ছে, মানে 17% বোধহয় তোমার রিফ্লেক্ট করে বাইরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, 17% রিফ্লেক্ট করে চলে গেল, 34 এখানে আটকে গেল। এই 34 আবার 14 দুটো মিলে হচ্ছে 34 প্লাস 14 মানে হচ্ছে 48% আবার পরে রিফ্লেক্ট করে যায় 48, তার মানে এলো 48, তাহলে 48% প্লাস 17%, ঠিক আছে, 48 প্লাস 17 করে দেখো তাহলে কত হচ্ছে 65%, তার মানে 65 ঢুকলো আবার 65 বেরিয়েও চলে গেল। তো এটাকে কি বলা থাকে, হিট বাজেট বলা থাকে। আমি হিট বাজেটটাকে রিভিশন করে দিলাম। তো এই হিট বাজেট কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট বলছে যেটা ব্লাড ইমেজ অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ক্লাউড অন দ্য ইমেজারি আর দ্য মেন প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাটমসফেরিক রিফ্লেকশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যদি ক্লাউডের পরিমাণ খুব বেশি থাকে তাহলে কি হবে, সেখানে অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনের ক্ষেত্রে বাধা দেবে। যেমন আমি তোমাদেরকে বলি, তোমরা নিশ্চয়ই তোমরা ক্লাইমেটোলজিতে পড়েছো যে ইনভার্সন অফ টেম্পারেচার হওয়ার জন্য কী কী বিষয় দরকার। ইনভার্সন অফ টেম্পারেচার হওয়ার জন্য ধরো ক্লাউড ফ্রি থাকা দরকার, কারণ যে আলোটা এসে পড়ছে সেই আলোটাকে এবার পুরোপুরি রিফ্লেক্ট করে 100% যদি রিফ্লেক্ট করে ফিরে চলে যায় তবেই নিচের অংশে কী হবে, কোল্ড হবে, ঠান্ডা হবে। কিন্তু এখানে যদি একটা ক্লাউড চলে আসে, এখানে যদি ক্লাউড, যেদিন দেখবে মেঘলা আকাশ, তার মানে সেখানে কী হচ্ছে, রিফ্লেক্ট করে আলো পুরোপুরি ফিরে যেতে পারছে না, এখানে ট্র্যাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, নিচের দিকটা কী হয়েছে, পুরো গরম হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, ক্লাউড যদি থাকে, ক্লাউড হচ্ছে রিফ্লেকশনের ক্ষেত্রে কী করে, একটা রেজিস্ট্যান্স তৈরি করে বা বাধা তৈরি করে, ঠিক আছে। তো সেই জন্য বলছে ক্লাউড কিন্তু একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বাধা তৈরি করে। নেক্সট আমরা পড়বো সেন্সিং, মানে সেন্সার, একটা প্যাসিভ সেন্সার, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সার, ঠিক আছে। তাহলে প্যাসিভ সেন্সার কাকে বলে সেটা আমরা যদি দেখি, হোয়াট ইজ প্যাসিভ সেন্সার অ্যান্ড হোয়াট ইজ অ্যাক্টিভ সেন্সার। প্যাসিভ সেন্সার আর অ্যাক্টিভ সেন্সারের পার্থক্য আমি তোমাদের যদি বোঝাই, তোমরা একটা জিনিস দেখে বুঝতে পারো যে প্যাসিভ সেন্সার মানে হচ্ছে যার ধরো নিজস্ব কোনো সোর্স অফ এনার্জি নেই, ঠিক আছে। আর অ্যাক্টিভ সেন্সার মানে যার ধরো নিজের সোর্স অফ এনার্জি রয়েছে। ধরো আমি তোমাকে একটা কথা বলি, ধরো তোমার হিউম্যান আইজ, তোমার ধরো চোখ, ঠিক আছে, এই চোখে তুমি কিছু দেখতে পাচ্ছ, তার কারণ কি হচ্ছে, ধরো তুমি কোনো একটা অবজেক্টকে দেখতে পাচ্ছ, এই চোখ দিয়ে কোনো একটা অবজেক্টকে দেখতে পাচ্ছ, তার কারণ কি, ধরো কোনো একটা লাইট, ধরো তুমি লাইট জ্বালিয়েছো, সেই লাইটটা ওর উপর রিফ্লেক্ট পড়েছে এবং সেই লাইটটা রিফ্লেক্ট করে তোমার চোখে গিয়ে পড়ছে। তো সেই কারণের জন্য তুমি কিন্তু সেই বস্তুটাকে রাত্রেবেলা দেখতে পাচ্ছ এবং সকালবেলা এটা কে করে, সূর্যের আলো থাকে বলে তুমি রিফ্লেক্ট করছে এবং তোমার চোখে গিয়ে পড়ছে, তাই তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এই যদি সোর্স লাইটটাকে যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু তুমি অন্ধকার চোখে কোনো বস্তুকেই রেকগনাইজ করতে পারবে না। তার মানে তোমার নিজের চোখের মধ্যে কোনো আলো নেই যেটা দিয়ে তুমি এখানে পাঠাবে, সেই আলো আবার রিফ্লেক্ট করে তোমার কাছে এসে পৌঁছাবে, ঠিক আছে। তো ন্যাচারালি যার কাছে এই সোর্সটা নেই, সোর্স অফ এনার্জি নেই, তাকে বলা হয় প্যাসিভ সেন্সার, আর যার কাছে আছে তাকে বলে অ্যাক্টিভ সেন্সার। যেমন ধরো তোমার ফোনের ক্যামেরা, ধরো তোমার কাছে ধরো তোমার ফোনের যে ক্যামেরা রয়েছে, সেই ফোনের ক্যামেরার মধ্যে ধরো ফোনের ক্যামেরা তো দিনের বেলা তো ধরো সূর্যের আলো রয়েছে, কিন্তু রাত্রেবেলা কি হচ্ছে, একটা ফ্ল্যাশ লাইট রয়েছে, এবার এই ফ্ল্যাশ লাইটটা তুমি ধরো অন করলে, ধরো কোনো একটা বস্তুর উপর পড়লো এবং সেটা রিফ্লেক্ট করে তোমার ক্যামেরায় গিয়ে ধরা পড়লো, তখন সেটা ছবি উঠছে। এই জন্য দেখবো অন্ধকার, যখন ডার্ক মোড হবে, অন্ধকার হবে, তখন সবাই এই ফ্ল্যাশ লাগিয়ে ছবি তোলে, ফ্ল্যাশ দিয়ে ছবি তোলে। দিনের বেলা ফ্ল্যাশ লাগায় না, কারণ দিনের বেলা সূর্যের আলো এই কাজটা করছে। আর রাত্রেবেলা কি হচ্ছে, যেহেতু সূর্যের আলো থাকছে না, তাই জন্য একটা সোর্স অফ এনার্জি দিয়ে সেটাকে রিফ্লেক্ট করে ক্যামেরা ক্যাচ করছে বলে এই জন্য এটাকে বলা থাকে কি, এর আবার কি হচ্ছে, নিজস্ব সোর্স অফ এনার্জি রয়েছে, তাই জন্য এটাকে বলা থাকে অ্যাক্টিভ সেন্সার, ঠিক আছে। কিন্তু যার যেটা নেই, যেমন আমি বললাম আমার চোখে তো সেটা নেই, আমার চোখে তো এমন কিছু নেই যেটা আমি আলো ফেলবো সেটা দিয়ে এবার ক্যাচ করে আমার চোখ ক্যাচ করবে, তার তো নেই। তাই জন্য আমার চোখ হবে, হিউম্যান আইজ হবে কি, প্যাসিভ সেন্সার, ঠিক আছে। এরকমভাবে যত স্যাটেলাইট রয়েছে, ধরো যে সমস্ত স্যাটেলাইটগুলো নিজে থেকে মানে নিজের কোনো সোর্স অফ এনার্জি নেই, ঠিক আছে, যেগুলো পুরোপুরি সূর্যের আলোর উপর ডিপেন্ড করে, মানে ধরো সূর্যের আলো তার উপর গিয়ে পড়বে, ধরো এরকমভাবে কোনো একটা বস্তু রয়েছে, ধরো এখানে কোনো একটা বস্তু রয়েছে, সূর্যের আলো এর ওপর গিয়ে পড়বে, তবে গিয়ে রিফ্লেক্ট করবে, তবে গিয়ে সেন্সার ওটাকে ধরতে পারবে। মানে ওর কোনো নিজস্ব সোর্স অফ এনার্জি নেই যে ওকে আলো ফেলবে এবং আলো ফেলে রিফ্লেক্ট করে ওকে ক্যাচ করবে, এরকম কোনো জিনিস কিন্তু ওর মধ্যে নেই, ঠিক আছে। তো সেইগুলো হবে প্যাসিভ সেন্সার। আবার এরকম কিছু হতে পারে র্যাডার, যেমন দেখবে যদি তোমাদের আকাশের মধ্যে প্লেন ওড়ে, প্লেনকে ট্র্যাক করা হয় কিসের মধ্যে, র্যাডারের মাধ্যমে। তো র্যাডার ধরো এখন লাগানো হচ্ছে, র্যাডার কি করে, এখান থেকে ধরো এনার্জি পাঠাচ্ছে এবং সেটাকে আবার ওর কাছে রিফ্লেক্ট করে ফিরছে, ও কিন্তু সূর্যের আলোর উপর ডিপেন্ড করে না। এই জন্য রাত্রেবেলাও যদি প্লেন চলে, সেই প্লেনগুলোকে ট্র্যাক করা যায় ঠিক একই কারণের জন্য, কারণ এখানে অ্যাক্টিভ সেন্সার ইউজ করা হয়, ঠিক আছে, অ্যাক্টিভ সেন্সার ইউজ করা হয়। যদি এখানে প্যাসিভ সেন্সার ইউজ করা হতো তাহলে দিনের বেলা প্লেন ট্র্যাক করা গেল, রাতের বেলা কিন্তু প্লেন ট্র্যাক করা যেত না, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাক্টিভ সেন্সার আর প্যাসিভ সেন্সারের পার্থক্য। তাহলে এখানে বলছে প্যাসিভ সেন্সার কি বলছে, যেখানে সান হচ্ছে প্রধান সোর্স অফ এনার্জি,
রিমোট সেন্সিং সিস্টেম হুইচ মেজার্স এনার্জি দ্যাট ইজ ন্যাচারালি অ্যাভেলেবল আর কল প্যাসিভ সেন্সার। এই লাইনটা তুলে পরীক্ষা কোশ্চেন দেয়। ন্যাচারালি অ্যাভেলেবল মানে নেচারের যে সোর্স অফ এনার্জি, মানে সানের কথা বলছে, সেটা যখন ইউজ করা হয় তখন তাকে বলে প্যাসিভ সেন্সার। দেয়ার ইজ নো রিফ্লেক্টেড এনার্জি অ্যাভেলেবল ফ্রম দ্য সানলাইট সান অ্যাট নাইট, মানে রাত্রেবেলা এই সমস্ত সেন্সারে কিন্তু কোনো রকম কাজ করতে পারে না, কেন সূর্যের আলো নেই থাকে না বলে। কিন্তু অ্যাক্টিভ সেন্সার কি বলছে, যার নিজস্ব ওন সোর্স অফ এনার্জি থাকে, যেটার মাধ্যমে সে কি করে রেডিয়েট করছে এবং সেটা তার রিফ্লেক্ট করে চোখে এসে ধরা পড়ছে এবং তার বিনিময়ে সে কি করে সেটাকে আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, সো কি বলছে, রেডিওমিটার রোয়েন টেকনোমিটার ইজ দ্য ডিভাইস ফর মেজারিং দ্য রেডিয়েন্ট ফ্লাক্স অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, আমাদের ধরো এই রেডিওমিটার বা এই যে ধরো আমাদের কতটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে ইএমআর, যেটা সূর্যের আলো আসছে সেটা কতটা আসছে রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে, সেটাকে মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় তাকে বলে রেডিওমিটার এবং রোয়েন টেকনোমিটার। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, অ্যাক্টিভ সেন্সারের উদাহরণ কি হতে পারে, র্যাডার হতে পারে, লিডার হতে পারে, র্যাডার লিডার এগুলো হচ্ছে অ্যাক্টিভ সেন্সার। বাকি ম্যাক্সিমাম যা আছে সবই হচ্ছে প্যাসিভ সেন্সার। ঠিক আছে, এটা তোমরা একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে, ওকে চলো, সেন্সার ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ঢুকবো। এই অবধি বোঝা গেছে? আফরিন একা ক্লাস দেখছে, আর কেউ ক্লাস দেখছে না? আফরিন একা ক্লাস দেখছে, আর কেউ নেই। ওকে, আফরিন একা ক্লাস দেখছে, আর কেউ নেই। ওকে চলো, তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, ইশিকা দেখছে, ওকে ইশিকা বোঝা গেছে? ইশিকা বুঝতে পেরেছো ক্লাসে টপিকটা, বুঝতে পারছো রিমোট সেন্সিং এর টপিকটা? ওকে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি বলছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম is a range of frequencies of electromagnetic radiation and their respective wavelength in the photon energy. তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কি বলছে, is the range of frequencies of electromagnetic radiation and their respective wavelength and photon energy. ঠিক আছে, মানে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে ধরো ইএমআর কাকে বলে, আমি তোমাদের আগেই বলেছি যে ইএমআর কাকে বলে। ইএমআর মানে হচ্ছে সূর্য থেকে যে আলোটা আসছে সেটাকে আমরা কি বলি, ইএমআর বলি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এটা কি বলেছিলাম আগের দিন, এটা একটা ওয়েভের মাধ্যমে আসে। ঠিক আছে, এটা তো ওয়েভের মাধ্যমে আসে। তো ওয়েভের কি হবে, ওয়েভের তো একটা ক্রেস্ট ট্রাফ এইসব থাকবে। ধরো এই হচ্ছে ওয়েভ, এই ওয়েভের এই ওপরের অংশগুলোকে আমরা ক্রেস্ট বলি, আর ওয়েভের নিচের অংশগুলোকে আমরা কি বলি, ট্রাফ বলি। আগের দিন বলেছিলাম ওয়েভের নিচের অংশগুলোকে ট্রাফ বলা হয়। আচ্ছা, দুটো ক্রেস্টের মাঝখানে লেন্থ যেটা থাকবে তাকে আমরা কি বলি, ওয়েভ লেন্থ। ঠিক আছে, এগুলোকে কি বলে, ওয়েভ লেন্থ বলা হয়, আবার দুটো ট্রাফের মাঝখানে যে অংশটা থাকে তাকে ওয়েভ লেন্থ বলা হয়, যেটা থাকে তাকে ওয়েভ লেন্থ বলা হয়। ঠিক আছে, আর এই ক্রেস্ট থেকে ট্রাফ পর্যন্ত যদি লম্বা ভার্টিক্যাল ডিস্টেন্স যদি নিই তাহলে সেগুলোকে আমরা কি বলবো, ওয়েভ, এগুলোকে ওয়েভ হাইট বলা হয়। ঠিক আছে, আর এখানে কি বলছে, এখানে বলছে ফ্রিকোয়েন্সির কথা। দেখো এখানে বলছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ দ্য রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ঠিক আছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে আমাদের যে ইএমআর তার ফ্রিকোয়েন্সিকে বোঝায়। ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সি কাকে বলে, ইএমআর এর ফ্রিকোয়েন্সি, সেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। ইএমআর এর ফ্রিকোয়েন্সি মানে ধরো এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইএমআর। এবার ধরো এই পয়েন্টে আমি ধরো একটা লাঠি রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাকে বললাম যে তোমার হাতে 10 মিনিট সময় আছে, 10 মিনিটস, ধরো তোমার কাছে 10 মিনিট সময় আছে। তো 10 মিনিটে তুমি ঘড়ি ধরে দেখলে যে এখান থেকে কতটা, মানে কতগুলো ওয়েভ পাস করছে, একটা, দুটো, তিনটে, এরকম করে দেখলে এখানে 3টে ওয়েভ পাস করছে। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হলো, ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। এবার এই ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে ওয়েভ লেন্থের ওপর, ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করে কার ওপর, ওয়েভ লেন্থ।
কারণ ধরো এরকমভাবে যদি ওয়েভলেন্থ অনেক বেশি হয়, ধরো এরকম ওয়েভলেন্থ হলো, এরকম ওয়েভলেন্থ হলো, তাহলে নিশ্চয়ই এইটার পর আবার এইটা যেতে অনেক বেশি সময় লাগবে, কারণ ওয়েভলেন্থ বেশি। তাহলে এক্ষেত্রে হয়তো একটাই পাস করতে পারবে কি ম্যাক্সিমাম দুটো, তাহলে ওয়েভ ফ্রিকোয়েন্সি কত হবে 2। তাহলে ওয়েভ লেন্থ যত ছোট হবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে, ওয়েভ লেন্থ যত বড় হবে ফ্রিকোয়েন্সি তত কমবে। তাহলে ওয়েভ লেন্থ ইকুয়ালস টু ইনভার্স অফ, তাহলে কত হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে ওয়েভ লেন্থের সাথে ফ্রিকোয়েন্সির হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ইনভার্স রিলেশনশিপ, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই যে ফ্রিকোয়েন্সি, এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলি। কি বলি? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখানে বলেছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড দ্য রেসপেক্টিভ ওয়েভলেন্থ, ঠিক আছে। নেক্সট বলছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম রেঞ্জেস ফ্রম দ্য শর্টার ওয়েভলেন্থ টু দ্য লঙ্গার ওয়েভলেন্থ। তোমাদের আগেই বলেছি, কি বলছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলতে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, আর ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করবে? ওয়েভলেন্থের উপর। কারণ যত ওয়েভলেন্থ ছোট হবে তত ফ্রিকোয়েন্সি বাড়বে, যত ওয়েভলেন্থ বড় হবে ফ্রিকোয়েন্সি তত কমবে। তাহলে শর্টার ওয়েভলেন্থ কোনগুলো হতে পারে? গামা এবং এক্স রে। আর লঙ্গার ওয়েভলেন্থ কী হতে পারে? মাইক্রোওয়েভ হতে পারে এবং রেডিও ওয়েভ হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে শর্টার ওয়েভলেন্থ হচ্ছে গামা, এক্স রে, আর ব্রডার লং ওয়েভলেন্থ হচ্ছে মাইক্রোওয়েভ অ্যান্ড রেডিও ওয়েভ। আজকে আমরা এরকমভাবে দেখবো যে ওয়েভলেন্থগুলোর কত কত মেজার, ঠিক আছে। তো কি বলছে? ওয়েভ লেন্থ ইজ ইউজুয়ালি রিপ্রেজেন্ট গ্রিক লেটার ল্যামডা। ওয়েভ লেন্থকে আমরা কী দিয়ে মেজার করি? ল্যামডা দিয়ে মেজার করি, গ্রিক লেটার ল্যামডা। ওকে, তাহলে কি বলছে? ওয়েভ লেন্থ ইজ মেজার্ড ইন দ্য মিটার্স। ওয়েভ লেন্থকে মেজার করা হয় কিসের মাধ্যমে? মিটার। তাহলে ওয়েভ লেন্থকে রিপ্রেজেন্ট করি আমরা ল্যামডা দিয়ে, ওয়েভ লেন্থকে মাপা হয় হচ্ছে মিটার দিয়ে। আর সাম ফ্যাক্টরস অফ দ্য মিটার সাচ এস ন্যানোমিটার্স, মাইক্রোমিটার্স অ্যান্ড সেন্টিমিটার। মিটার দিয়ে মাপা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ন্যানোমিটার্স দিয়েও মাপা হয়। ন্যানোমিটার্স মানে 10⁹9, মাইক্রোমিটার মানে 10⁶, অ্যান্ড সেন্টিমিটার মানে হচ্ছে 10⁻², ঠিক আছে, মিটার্স। ওকে, তাহলে এখানে তোমরা দেখে নাও যে এই সিকোয়েন্সটা কিন্তু পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এসে গেছে অলরেডি, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তাহলে প্রথম থাকে হচ্ছে কিলোমিটার, তার ওয়েভলেন্থ কত? 1000 মিটার, ঠিক আছে। ওয়েভলেন্থ বলতে কোন জায়গাটাকে বলছে? এই যে ওয়েভলেন্থ, ঠিক আছে। তাহলে কিলোমিটার হলে তার ওয়েভলেন্থ কত হবে? 1000 মিটার, ঠিক আছে। আর যদি মিটার হয় তার ওয়েভলেন্থ কত হবে? 1.0 মিটার। সেন্টিমিটার হলে 10⁻² মিটার, মিলিমিটার হলে 10⁻³ মিটার, মাইক্রোমিটার হলে 10⁻, কত হবে? মাইক্রোমিটার হলে 10⁻6 মিটার, ঠিক আছে। ন্যানোমিটার হলে 10⁹9 মিটার, আর আংস্ট্রম হলে 10⁻10 মিটার। এবার এই 10⁻², 10⁻3 মানে তুমি যদি এর অ্যাকচুয়াল ভ্যালুটা বার করো তাহলে তুমি কি পাবে? এই মিটার, সেন্টিমিটার এগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়াল এর যে ওয়েভলেন্থ কতটা সেটা তুমি বার করতে পারবে, ঠিক আছে। এর যে মানে ধরো এখানে ওয়েভলেন্থ রয়েছে, তো এখান থেকে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কিলোমিটার যার রয়েছে তার ওয়েভলেন্থ হচ্ছে সবথেকে বেশি, ঠিক আছে। কিলোমিটার হচ্ছে যেটা রয়েছে এখানে, কিলোমিটার কি বলছি, এখানে আংস্ট্রম যেটা রয়েছে তার ওয়েভলেন্থ হচ্ছে সবথেকে বেশি হবে, কারণ 10⁻10 রয়েছে, ঠিক আছে। তা 10⁻10, তাহলে 10⁻10 রয়েছে, আংস্ট্রম সবথেকে বেশি হচ্ছে আমাদের কি হচ্ছে? ওয়েভলেন্থ। বাকি কিলোমিটার হচ্ছে সবথেকে ছোট ওয়েভলেন্থ, ঠিক আছে, কারণ লেন্থগুলো কত কত হবে সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, এই সিকোয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো তোমাদের রয়েছে যে বিভিন্ন রেসগুলো যেগুলো রয়েছে, মানে সূর্য থেকে যে সমস্ত রেসগুলো তোমাদের আসে, গামা রেস, এক্স রে, আলট্রাভায়োলেট, ফটোগ্রাফিক আলট্রাভায়োলেট, ভিজিবল ইনফ্রারেড, রিফ্লেক্টেড ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডার, রেডিও ওয়েভ, এই প্রত্যেকটা এখানে তোমার দেওয়া আছে। এটা হচ্ছে শর্টার থেকে শর্ট ওয়েভলেন্থ থেকে ব্রড লং ওয়েভলেন্থের দিকে সাজানো আছে, ঠিক আছে। লং ওয়েভলেন্থ বলতে যার ওয়েভলেন্থগুলো কী হবে? এরকম বড় বড়, আর শর্ট ওয়েভলেন্থ বলতে তার ওয়েভলেন্থগুলো কী হবে? ছোট ছোট, ঠিক আছে। এবার একটা কথা মাথায় রাখবে, যার ওয়েভলেন্থ যত ছোট হবে সে তত কী হবে? মানুষের শরীরে প্রবেশ করতে পারবে, কিন্তু যার ওয়েভলেন্থ বড় হবে সে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। এই জন্য দেখবে এক্স রে, এই যে দেখো এক্স রের ওয়েভলেন্থ অত্যন্ত ছোট, 0.03 থেকে 30 ন্যানোমিটার। এই জন্য আমাদের শরীরে হাড়ের মধ্যে কোনো প্রবলেম হলে আমরা এক্স রেকে আমাদের শরীরের মধ্যে ঢোকাই এবং সেটা রিফ্লেক্ট করে আলোর মধ্যে এসে যখন পড়ে, এক্স রে একটা কী হয়? একটা আলো, ঠিক আছে। সেখান থেকে এক্স রেটা যখন ধরো তোমার শরীরের মধ্যে ঢুকে সেটা রিফ্লেক্ট করে কী হচ্ছে? ক্যামেরা ধরা দিচ্ছে, এবং ক্যামেরা থেকে তুমি সেটা দেখতে পারো যে শরীরের মধ্যে কোন অংশে কী প্রবলেম রয়েছে সেটা তুমি দেখতে পারো, মানে যখন তোমার হাড়ের কোনো সমস্যা হয়। তো এই জন্য এক্স রে ইউজ করে, কিন্তু সেখানে তুমি রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ এগুলো ইউজ করতে পারবে না, কারণ সেগুলো অনেক বড় ওয়েভলেন্থ, সেগুলো মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না। যেমন তোমাকে যদি আমি বলি রেডিও ওয়েভ ট্রান্সমিটার হয় কোথা থেকে? আয়নোস্ফিয়ার থেকে, তোমরা সবাই জানো
আয়োনোস্ফিয়ার থেকে হচ্ছে রেডিও ওয়েভ কী হয়, রেডিও ওয়েভ যেটা হচ্ছে সেটা ট্রান্সমিট হচ্ছে নিচের দিকে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, সবার ওপরে থাকে আয়োনোস্ফিয়ার। এবার ধরো কোনো একটা রেডিও স্টেশন থেকে সে স্যাটেলাইটের মাধ্যমে এটাকে ছাড়লো, এবার সেটাকে রিফ্লেক্ট করে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে হচ্ছে আয়োনোস্ফিয়ার থেকে। তো এত বড় একটা জিনিস ভাবো, এত উঁচুতে যাচ্ছে, সেখান থেকে আবার রিফ্লেক্ট করে আসছে। তো ন্যাচারালি ওয়েভলেন্থ যদি বড় না হয়, এখানে যদি ওয়েভলেন্থ বড় না হয়, তাহলে এত তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পারবে? যদি ছোটো ছোটো ওয়েভলেন্থ হয়, যদি ছোটো ছোটো ওয়েভলেন্থ হয়, তাহলে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্য রেডিও ওয়েভ কী হচ্ছে, অনেক লম্বা ওয়েভলেন্থ অনেক বেশি। কিন্তু এক্স রে কী হচ্ছে, এক্স রের ওয়েভলেন্থ অত্যন্ত ছোট। সেই জন্য গামা রেজ যদি তোমরা দেখতে পাও, এইগুলো আগের দিন তোমরা দেখছিলে, প্র্যাকটিস সেটেও এসেছিলো কোশ্চেনটা। তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। গামার এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে, যেখানে গামা রেজের ওয়েভলেন্থ কত, 0.03 ন্যানোমিটারের কম। এক্স রে কত, 0.03 থেকে 30 ন্যানোমিটার। আলট্রাভায়োলেট কত হচ্ছে 0.03 থেকে 0.4। ফটোগ্রাফিক আলট্রাভায়োলেট 0.3 থেকে 0.4। ভিজিবল কি হচ্ছে 0.4 থেকে 0.7। দেখো আস্তে আস্তে ওয়েভলেন্থ বাড়ছে। ইনফ্রারেড যেটা হচ্ছে 0.7 থেকে 1.0। রিফ্লেক্টেড ইনফ্রারেড 0.7 থেকে 3.0। থার্মাল ইনফ্রারেড হচ্ছে 3.0 থেকে 1.0। মাইক্রোওয়েভ রেডিওমিটার 0.1 থেকে 100 সেন্টিমিটার হয়ে গেল দেখো। আর রেডিও ওয়েভ তাহলে কত হচ্ছে গ্রেটার দেন 100 সেন্টিমিটার, তার মানে অনেক বেশি ওয়েভলেন্থ। আর এখানের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো গামা রেজ কী বলছে, এন্টায়ারলি অ্যাবজর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার। আর্থ অ্যাটমসফিয়ারের দ্বারা পুরোপুরি অ্যাবজর্বড হয়ে যায়, পুরোপুরি এটা অ্যাবজর্বড হয়ে যায়, কারণ এর ওয়েভলেন্থ যেহেতু ছোটো, সেই জন্য অ্যাবজর্পশন বেশি হয়ে যায়। রিফ্লেক্ট খুব কম করে। যার ওয়েভলেন্থ যত ছোটো হবে সে অ্যাবজর্ব বেশি করবে, রিফ্লেক্ট খুব কম করবে। ঠিক আছে, যেমন আগের দিন তোমাদের বলছিলাম, যেমন ব্লু লাইটের ওয়েভলেন্থ ছোটো, সেই কারণে ছড়িয়ে যায়, স্ক্যাটার্ড হয়। কিন্তু রেড লাইটের ওয়েভলেন্থ যেহেতু অনেক বেশি, সেই জন্য কী হয়, অনেক দূর পর্যন্ত সে পৌঁছাতে পারে, চোখে দেখা যায়। এই জন্য ট্রাফিক সিগন্যালে রেড লাইট লাগানো হয়। কেন? কারণ অনেক দূর, ওর ওয়েভলেন্থ যেহেতু বেশি, অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু ব্লু এর কী হয়, আলট্রাভায়োলেট, ব্লু, এগুলোর ক্ষেত্রে কী হয়, ওয়েভলেন্থ যেহেতু ছোটো, তাই সেই জন্য বেশি দূর পৌঁছাতে পারে না, ছড়িয়ে যায়, স্ক্যাটার্ড হয়ে যায়। ঠিক আছে, এক্স রের ক্ষেত্রেও সেম ব্যাপার। তুমি দেখো এখানে তোমরা মাইক্রোওয়েভের ক্যারেক্টারিস্টিক্সটা খুব ভালো করে দেখবে, এটা কিন্তু পরীক্ষা খুব দেয়। মাইক্রোওয়েভ কী হচ্ছে, পাস থ্রু দ্য ক্লাউডস, ফগ অ্যান্ড রেন। যদি কোনো রকম আকাশের মধ্যে ক্লাউড, ফগ, রেন এইসব দেখা যায়, তবুও কিন্তু মাইক্রোওয়েভ তার মধ্যে পাস করতে পারে। এই জন্যই তোমরা দেখবে, এটা একবার পরীক্ষা এসেছিল, কোনো একবার সেটের এক্সামে, মানে সেট বা গেটের এক্সামে কোথাও একটা দিয়েছিল, যে ধরো প্লেন যাচ্ছে, ধরো একটা প্লেন যাচ্ছে, এবার র্যাডার থেকে একটা ওয়েভ পাঠানো হলো, র্যাডার সেটা রিফ্লেক্ট করে আবার র্যাডারে এসে ধরা দিল। এই দেখে আমরা বুঝতে পারছি যে প্লেনটা কোন জায়গায় রয়েছে। তো সেখানে কি ওয়েভ ইউজ করা হবে? অবশ্যই সেখানে কি করা হবে, মাইক্রোওয়েভ ইউজ করা হবে। মাইক্রোওয়েভ কেন মাইক্রোওয়েভ ইউজ করা হবে? প্রথমত এটা প্লেন অনেক উঁচু দিয়ে যাচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যাচ্ছে, সেখানে যদি শর্ট ওয়েভ কিছু আমরা ইউজ করি, তাহলে সেটা পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তো আমাকে কি করতে হবে, লং ওয়েভ ইউজ করতে হবে। এবার লং ওয়েভ যদি আমি ইউজ করি, তাহলে লং ওয়েভের মধ্যে কী হতে পারে, রেডিও ওয়েভ। এবার রেডিও ওয়েভ যদি আমি ইউজ করি, রেডিও ওয়েভের তো দরকার নেই, কারণ রেডিও ওয়েভ হচ্ছে আয়নোস্ফিয়ারের জন্য, আর আমাদের প্লেন যাচ্ছে কোন স্পিয়ার দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ারের জন্য। তো ন্যাচারালি সেখানে রেডিও ওয়েভ দরকার নেই, তাহলে সেখানে মাইক্রোওয়েভ ইউজ করা হবে। আরও একটা কারণ, মাইক্রোওয়েভ কী হচ্ছে, বিভিন্ন রকম ধরো ঝড় বৃষ্টি হলো, ক্লাউডি কন্ডিশন হলো, তবুও কিন্তু মাইক্রোওয়েভ কী করে, এরকমভাবে রিফ্লেক্ট করে তার মধ্যে দিয়ে আবার র্যাডারের কাছে এনে খবর দিয়ে দেয় যে প্লেনটা কোন জায়গায় আছে। কিন্তু রেডিও ওয়েভ কী করে, যদি ঝড় বৃষ্টি এই সমস্ত হয়, তাহলে রেডিও ওয়েভ কিন্তু আয়নোস্ফিয়ার থেকে রিফ্লেক্ট করে আর পৌঁছাতে পারে না। সেই জন্য ঝড় বৃষ্টি প্রচণ্ড হলে তখন কিন্তু আর রেডিও কানেকশান কাজ করে না। কিন্তু ঝড় বৃষ্টি প্রচুর হলেও কিন্তু প্লেন কোথায় রয়েছে সেটা কিন্তু খবর পাওয়া যায়, জাস্ট বিকজ অফ মাইক্রোওয়েভের ইউজ করার জন্য। ঠিক আছে, তো এই অবধি বোঝা গেছে? ইএমআর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইয়েস অর নো? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট টপিক পড়বো, ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, ইয়েস অর নো? ওকে, রিমোট সেন্সিং বুঝতে পারছো? মানে আগে তোমরা যারা 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 রিমোট সেন্সিং পড়েছো, তার থেকে কি বেটার কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা আমাকে বলো। মানে তোমরা যারা যারা এখানে একজন বাদে সবাই হয়তো রিমোট সেন্সিং আগে কম বেশি পড়েছো, কিন্তু তার থেকে কি এখানে তোমাদের নলেজ বাড়ছে, ইয়েস অর নো, সেটা আমাকে বলো।
আচ্ছা, তাহলে এবার আমরা যেটা পড়বো নেক্সট টপিক হচ্ছে ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, ভিজুয়াল ইন্টারপ্রিটেশন অফ ইমেজ। ঠিক আছে, তোমাদের যে স্যাটেলাইট ইমেজ থাকে, যেটা যে স্যাটেলাইট ইমেজ, সেই স্যাটেলাইট ইমেজ নিশ্চয়ই তোমরা ইন্টারপ্রিটেশন করেছো, তো সেইটা সম্পর্কে এবার আমরা পড়বো। ঠিক আছে, স্যাটেলাইট ইমেজে কীভাবে ইন্টারপ্রিটেশন হয়, তার টেকনিক কী আছে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। ওকে, তো দেখো কি বলছে। বলছে দেয়ার আর সার্টেন এলিমেন্টস আর দেয়ার হুইচ মেক্স ভিজুয়াল ইন্টারপ্রিটেশন ইজিয়ার। কী কী রয়েছে, কাকে টোন বলে, তাহলে ইমেজ যখন আমরা ইন্টারপ্রেট করব কোন কোন জিনিস আমাদের দেখতে হয়, টোন, তার শেপ, তার সাইজ এবং ফিচার্স মানে প্যাটার্ন। ঠিক আছে, বিভিন্ন ফিচার্সগুলোর টেক্সচার, ঠিক আছে, তার শ্যাডো, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ঠিক আছে, তো এইগুলো আমরা দেখি, কি কি দেখি, যখন কোনো আমরা ইমেজ ইন্টারপ্রিটেশন করব কোনো একটা বস্তুর, তার টোন কীরকম, মানে সেখানে কি কালার ইউজ করা হয়েছে। আমরা করি না যে ফলস কালারে আমরা দেখি না যে এই কালার মানে এই ফিচার্স, ওই কালার মানে ওই ফিচার্স, রেড কালার মানে ভেজিটেশন, ব্লু কালার মানে সেটেলমেন্ট। তাহলে এই টোন দেখে আমরা বুঝতে পারি যে সেটা কী ধরনের ফিচার্স। শেপ দেখেও আমরা বুঝতে পারি, যেমন ধরো রিভার এরকমভাবে থাকলো মানে সেটা রিভার ফিচার্স। এবার এরমভাবে কোনো কিছু গেল মানে সেটা লং হাই রোড, একদম স্ট্রেট গেল মানে সেটা রেল লাইন। ঠিক আছে, এরমভাবে শেপ দেখেও আমরা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাইজ। সাইজ কি বলছে, সাইজ হচ্ছে সেটা কীরকম সাইজের রয়েছে সেটাও বুঝতে পারি। প্যাটার্ন, যেমন সেটেলমেন্ট, সেটেলমেন্ট যদি তোমরা দেখো যে বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে 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 রয়েছে এবং ক্লাস্টার্ড ওয়েতে রয়েছে, তার মানে বুঝতে পারবে সেটা একটা সেটেলমেন্ট এরিয়া। ঠিক আছে, এরকমভাবে তুমি প্যাটার্ন দেখে বুঝতে পারো কোনো একটা ফিচার্সকে, একটা টেক্সচার দেখে তুমি বুঝতে পারবে। তা শ্যাডো দেখেও, শ্যাডো কোনগুলো দেখে বোঝা যায়, মেনলি হাইল্যান্ডের যে ফিচার্সগুলো থাকে, মাউন্টেন এরিয়া, সেখানে যে ভেজিটেশন, রকি আউটক্রপ, এগুলো সব আমরা শ্যাডো দেখে আইডেন্টিফাই করি। ঠিক আছে, তো এইগুলো একটা একটা সম্পর্কে আমরা জানবো সেগুলো কি বলছে। এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। ওকে, তোমরা রিমোট সেন্সিং ক্লাসটা খুব ভালো করে করো, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। ঠিক আছে, টোন কাকে বলছে, প্রথম হচ্ছে টোন। টোন বলছে রেফার্স টু ব্রাইটনেস অর কালার অফ দ্য ইমেজ, মানে ইমেজের মধ্যে কতটা ব্রাইটনেস বা কালার রয়েছে সেটা আমরা দেখি টোনের মাধ্যমে। ঠিক আছে, ধরো আমরা বিভিন্ন কালার দেখি না, বিভিন্ন কালার দেখে বিভিন্ন ফিচার্সকে আমরা আইডেন্টিফাই করি। ধরো তোমাকে একটা স্যাটেলাইট ইমেজ দেওয়া হলো, সেই স্যাটেলাইট ইমেজের মধ্যে লাল কালার যদি থাকে, রেড কালার, তাহলে তুমি কি বলবে, ভেজিটেশন। যদি ব্লু কালার থাকে তুমি বললে সেটেলমেন্ট, যদি ব্রাউন কালার থাকে তুমি বললে রকি আউটক্রপ, যদি হোয়াইট কালার থাকে বললে ফ্যালো ল্যান্ড। তো এই রকম যে জিনিসগুলো তুমি দেখে বিচার করছো সেগুলোকে তার কি বলে, টোন। ঠিক আছে, এগুলোকে বলে তার টোন, টোনাল ভেরিয়েশন বলে। নেক্সট হচ্ছে শেপ। শেপ বলতে কি বলছে, কোনো একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টের যে স্ট্রাকচার, সেটা কীরকম স্ট্রাকচারে রয়েছে, সেটা মিয়েন্ডারিং শেপে রয়েছে, না স্ট্রেট রয়েছে, নাকি কার্ভ ওয়েতে রয়েছে, ঠিক আছে, নাকি সার্কুলার ওয়েতে রয়েছে, কীরকমভাবে রয়েছে, তার শেপ দেখে বা স্ট্রাকচার দেখে আমি সেই ফিচার্সটাকে আইডেন্টিফাই করি, এটাকে বলে তার শেপ। নেক্সট হচ্ছে সাইজ। সাইজ কি বলছে, ইট ইজ ইম্প্যাক্ট টু অ্যাসেস দ্য সাইজ অফ টার্গেট রিলেটিভ টু আদার অবজেক্ট ইন এ সেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাবসলিউট সাইজ টু এইড দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য টার্গেট। ঠিক আছে, many natural and man-made features on the ground have very unique shapes that can be refers to photo in image interpretation. অনেক ম্যাপে তুমি দেখবে যে সাইজ দেখো বা এক একটা ফিচার্স রয়েছে যেগুলো সাইজ দেখে তুমি আইডেন্টিফাই করতে পারো, যেগুলোকে হয়তো কালার দিয়ে বা তার শেপ দিয়ে আইডেন্টিফাই করা যায় না, সেগুলো থেকে সাইজ দিয়ে, সেটা কত বড় সেই দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারছো যে সেটা অ্যাকচুয়ালি কী ফিচার্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্যাটার্ন। কী বলছে, প্যাটার্ন তো আমরা বললাম সেটেলমেন্ট, এগ্রিকালচার, ল্যান্ড, এগুলোর ক্ষেত্রে প্যাটার্নটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্যাটার্ন বলতে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বলা হয়। ঠিক আছে, স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, অনেক সময় পরীক্ষা দেয় স্পেশাল অ্যারেঞ্জমেন্টকে কার্টোগ্রাফিতে বোঝানোর জন্য কোন মেথড ইউজ করা হয়। ঠিক আছে, পরীক্ষা খুব দেয় যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, ধরো সেটেলমেন্টে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। ঠিক আছে, তো ভেজিটেশনে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ সেটেলমেন্ট, সেটেলমেন্টের জন্য আমরা কি ইউজ করি, তোমরা করেছো কি করোনি আমি জানি না, সেটেলমেন্টের স্পেশাল অ্যারেঞ্জমেন্টকে বোঝানোর জন্য আমরা ডট মেথড ইউজ করি, ডট। ঠিক আছে, কার্টোগ্রাফিতে একটা মেথড হয় যাকে বলে ডট মেথড। সেটা কিভাবে করে তোমাদের যদি একটা আইডিয়া দিই, যেমন ধরো তোমার একটা ব্লক, ঠিক আছে, ধরো ব্লকগুলো করা আছে, ব্লক এ বি, ব্লক বি, ব্লক সি। এবার ধরো এখানে এ বি, এখানে সি, এখানে ডি, এখানে ই করা আছে। এবার ডেটা দেওয়া আছে, এতে পপুলেশন হচ্ছে ধরো রয়েছে 10 জন, বিতে পপুলেশন, এতে পপুলেশন 10 জন, বিতে ধরো পপুলেশন হচ্ছে 20 জন, সিতে পপুলেশন হচ্ছে 5 জন। তার মানে এতে পপুলেশন 10 জন মানে এখানে 10টা ডট বসবে। ঠিক আছে, বিতে পপুলেশন 20 মানে 20টা ডট বসবে। তো এইভাবে প্যাটার্ন বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ডট মেথড, ওটা কার্টোগ্রাফিতে আমরা ইউজ করি। তো এই স্পেশাল অ্যারেঞ্জমেন্টকে আমরা কি বলি, প্যাটার্ন বলি। এইটাও মাথায় রাখবে যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বোঝানোর জন্য আমরা কোন মেথডটা ইউজ করি, এটাও পরীক্ষা খুব দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা টেক্সচার। টেক্সচার কি বলছে, টেক্সচার বলতে ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্রিকোয়েন্সি অ্যান্ড টোনাল ভেরিয়েশন
পার্টিকুলার এরিয়া অফ দ্য ইমেজ, মানে কোনো একটা ইমেজের মধ্যে টোনাল ভেরিয়েশনের যে ফ্রিকোয়েন্সি, নর্মাল টোনাল ভেরিয়েশনকে আমরা কি বলছি, নর্মাল টোনাল ভেরিয়েশনকে আমরা তো টোন বলছি, যেখানে কালারের ভেরিয়েশনটা আমরা দেখতে পাই, কিন্তু সেটা কত ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হচ্ছে, মানে সেটা কি খুব হালকা, খুব গাঢ়, কত গাঢ়, কত হালকা, সেটাকে আমরা তার টেক্সচার দেখে বুঝি। আর শ্যাডো বলতে তোমরা সবাই জানো ইট ইজ কজড বাই সোলার ইলুমিনেশন, মানে ধরো পাহাড়ি অঞ্চলে ধরো সূর্যের আলো পড়লো, সেখানে ধরো গাছ রয়েছে, গাছের যে ছায়াটা লোল্যান্ডে এসে পড়বে, শ্যাডো বলবো, ঠিক আছে, এটাকে শ্যাডো বলবো। এই শ্যাডো দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে হাইল্যান্ড ভেজিটেশন, আর এখানে যে ভেজিটেশনগুলো থাকবে তার তো শ্যাডো পড়বে না, তাহলে সেগুলোকে আমরা বলবো লোল্যান্ড ভেজিটেশন, ঠিক আছে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট দেখো যে ইন জেনারেল অ্যাপ্লিকেশন আমরা কী কী ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা এই যে স্যাটেলাইট ইমেজকে এগ্রিকালচার, ফরেস্ট, জিওলজি, হাইড্রোলজি, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, ওশান অ্যান্ড কোস্টাল ম্যাপিং, এগুলো সব কিছুর জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এগ্রিকালচার, ফরেস্ট, জিওলজি, হাইড্রোলজি, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, ওশান, কোস্টাল ম্যাপিং, এই সব কেজে আমরা কিন্তু স্যাটেলাইট ইমেজ ইউজ করি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বিভিন্ন এলিমেন্টস অফ ইমেজ ইন্টারপ্রিটেশন, আদার মেথড অফ সার্চ। এই যে আমরা দেখলাম টেক্সচার, স্ট্রাকচার, প্যাটার্ন, শেপ, এগুলো কতগুলো ভাগে ভাগ করা, কতগুলো অর্ডারে ভাগ করা হয়, সেগুলো কি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড হায়ার। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা অলরেডি এসে গেছে। তো লোকেশান, যখন আমি কোনো একটা মানে ইমেজের মধ্যে তার লোকেশান এবং তার টোন এবং তার কালার, এইগুলো নিয়ে আলোচনা করব, তখন সেটা যাবে প্রাইমারি অর্ডার। মানে আমি কোনো একটা ম্যাপ যখন ধরবো, প্রথমে আমি কোন অর্ডার দেখবো, তার কোনো ফিচার্সের লোকেশান কী রয়েছে, তার কালার কী, সেটা প্রথম আমরা দেখি, সেই জন্য এটাকে বলে প্রাইমারি অর্ডার। তারপর সেখানে যে ফিচার্সগুলো রয়েছে, তার সাইজ কীরকম, তার শেপ কীরকম, তার টেক্সচার কীরকম, এগুলো দেখি, এটাকে বলে সেকেন্ডারি অর্ডার। তারপর আমরা কি দেখি, তার প্যাটার্ন কীরকম, তার শ্যাডো কী আছে, হাইট, ডেপথ, ভলিউম, স্লোপ, আসপেক্ট, সেগুলো হচ্ছে টার্সিয়ারির মধ্যে যায়। সাইট, সিচুয়েশন, অ্যাসোসিয়েশন, যেটা পরীক্ষা অলরেডি এসে গেছে, এটা আমরা কোন অর্ডারের মধ্যে দেখবো, সব থেকে লাস্টে গিয়ে আমরা এই সাইট, সিচুয়েশন, অ্যাসোসিয়েশনটাকে দেখি, সেটাকে বলে হায়ার অর্ডার, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লোকেশন, টোন, কালার প্রাইমারি, সাইজ, শেপ, টেক্সচার হচ্ছে সেকেন্ডারি, সাইট, সিচুয়েশন, অ্যাসোসিয়েশন হচ্ছে হায়ার, বাকি প্যাটার্ন, শ্যাডো, ডেপথ, স্লোপ, আসপেক্ট, এগুলো সবই টার্সিয়ারির মধ্যে যায়, ঠিক আছে। তাহলে পরীক্ষা তোমায় দিতে পারে যে লোকেশন, টোন, কালার কোন অর্ডারের মধ্যে যাবে, সাইজ, শেপ, টেক্সচার কোন অর্ডারের মধ্যে যাবে, বা ম্যাচিং করে দিতে পারে, ম্যাচ করো, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিতেই পারে, ঠিক আছে। ওকে, চলো আর একটু স্যাটেলাইটটা আমরা তাহলে নেক্সট টপিক, স্যাটেলাইটটা একটু ধরে নিই, আমরা যতটা পড়ানো আছে স্যাটেলাইটটা একটু পড়িয়ে দিই, তারপর এই অবধি পড়িয়ে নেক্সট দিন স্যাটেলাইটের আমরা ডিটেলস, স্যাটেলাইট, অরবিট, এগুলো নেক্সট দিন আমরা কালকের ক্লাসে পড়বো। বলো এই অবধি বোঝা যাচ্ছে, ইয়েস অর নো, একটু কমেন্ট করে জানাও, বোঝা গেছে এই অবধি? ইশিকা বলছে হ্যাঁ বোঝা গেছে, আর কেউ বাকিরা? নীলোৎপল বলছে হ্যাঁ। আফরিন বলছে ইয়েস। ওকে, তিনজন ক্লাস দেখছি, ইশিকা, নীলোৎপল জাস্ট জয়েন করেছে, আর আফরিন প্রথম থেকেই ছিল। ওকে, ঠিক আছে। ওকে, স্যাটেলাইট কি বলছে, স্যাটেলাইট, আচ্ছা এই ক্লাসের শুরুতে আমি কিছু ইনফরমেশন দিয়েছি তোমাদের সবার জন্য, ক্লাসটা শেষ হয়ে গেলে একবার রেকর্ডিংটা তোমরা দেখে নিও, প্রথম দিকে আমি কিছু ইনফরমেশান দিয়ে রেখেছি, ঠিক আছে, যেটা আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু নোটিফিকেশান আমি দিয়েছি, মক টেস্ট কীভাবে হবে সেটাও বলেছি, এবং জুলাই মাস থেকে আমাদের ক্লাসের লিঙ্ক বা ক্লাসের সমস্ত ডেসক্রিপশন কোন জায়গায় তোমরা পাবে, কোথা থেকে ঢুকে তোমাকে ক্লাস করতে হবে, সবটাই বলেছি, ঠিক আছে। ওয়েবসাইটে আমাদের ঢুকতে হবে, সেখানে তুমি ধরো ওয়েবসাইটের মধ্যে ঢুকলেও সেখানে পেইড ক্লাস বলে একটা অপশান পাবে, পেইড ক্লাসের মধ্যে যেই তুমি ক্লিক করবে সেখানে তোমার কাছে অপশান চলে আসবে ক্লাসের নাম, ধরো আজকে আমি পড়ছি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস, তাহলে ওখানে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বলে অপশান দেখাবে, তুমি সেটা ক্লিক করলেই তবে তুমি ক্লাস অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, মানে কোন দিন কোন ক্লাস এবং তার ডেট ওখানে লেখা থাকবে, সেই ক্লাসে তুমি যদি ক্লিক করো, যার
রিচার্জ করা থাকবে, মানে যে সাবস্ক্রিপশন নেবে সে ওখানে ক্লিক করলেই তার ক্লাস দেখতে পাবে। আমি সামনের দিকে সবটা বলে দিয়েছি, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। আর মক টেস্টের জন্য তোমরা সবাই রেডি হতে থাকো। জুলাই মাসে তোমরা অল ইন্ডিয়া এই যে জুনের এক্সাম, তার জন্য মে মাসের 10 তারিখে তোমাদের হয়তো মক টেস্ট আসবে। মে মাসের 10 তারিখে মেগা মক টেস্ট, 3 ঘন্টার মক টেস্ট তোমরা পাবে ওখানে, 3 আওয়ার্স, বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, ঠিক আছে। অল ইন্ডিয়া লেভেলের এক্সাম হবে, অল ইন্ডিয়া সমস্ত ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে লোক পার্টিসিপেট করতে পারবে। তোমরা যত পারবে তত সেটাকে শেয়ার করো, ঠিক আছে। আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা যত পারবে শেয়ার করো, কারণ যত লোক পরীক্ষা দেবে তত বেশি তোমরা নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবে, ঠিক আছে। এবং অনলাইন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে লিঙ্ক শো করবে, সেখান থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে। 3 দিন থাকবে, 10 তারিখ পরীক্ষা দেওয়া হবে, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ রাত 12টা অবধি তোমরা সেটাকে পরীক্ষা দিতে পারবে। 13 তারিখ বাদে 14 তারিখ তোমাদের র্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে ওয়েবসাইটে। 13 তারিখ বাদে 14 তারিখ র্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে ওয়েবসাইটে, ঠিক আছে। ওকে, তো কি বলছে স্যাটেলাইট, কি বলছে স্যাটেলাইট ইজ এ মুন, প্ল্যানেট অর মেশিন দ্যাট অরবিটস এ প্ল্যানেট অর স্টার, ঠিক আছে। স্যাটেলাইট কি বলছে, ধরো পৃথিবীর চারিদিকে, ধরো কোনো একটা, ধরো এই পৃথিবীর চারিদিকে, ঠিক আছে, ধরো পৃথিবীর চারিদিকে যে, ধরো পৃথিবীর চারিদিকে নিজস্ব অরবিটে, পৃথিবীর চারিদিকে ধরো নিজস্ব অরবিটে যে স্যাটেলাইটগুলো ঘুরছে, ঠিক আছে, স্যাটেলাইটগুলো ধরো লঞ্চ করছে, তো সেইগুলোকে কি বলা হয়, এটাকে যে স্যাটেলাইটগুলো ধরো লঞ্চ করছে, তো সেইগুলোকে আমরা কি বলে থাকি, যে অরবিটগুলো মুভ করছে। অরবিট বলতে কি বলছে, নিজের যে পথে মুভ করছে সেটাকে আমরা স্যাটেলাইট বলি। তাহলে কি বলছে, স্যাটেলাইট ইজ এ মুন, প্ল্যানেট অর মেশিন। তো সুতরাং স্যাটেলাইট কিছুই হতে পারে, যেমন ধরো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, ঠিক আছে, তো পৃথিবী নিশ্চয়ই একটা তাহলে স্যাটেলাইট। আবার পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, তাহলে চাঁদও হচ্ছে একটা স্যাটেলাইট, ঠিক আছে। যে কোনো একটা প্ল্যানেট, স্যাটেলাইট ইজ এ মুন, প্ল্যানেট অর মেশিন দ্যাট অরবিটস এ প্ল্যানেট অর স্টার, মানে কোনো একটা প্ল্যানেট সেই জন্য অন্য একটা প্ল্যানেটকে প্রদক্ষিণ করে বা ঘুরতে শুরু করে, তাকে কেন্দ্র করে, সেটাকে আমরা স্যাটেলাইট বলি। ইউজুয়ালি দ্য ওয়ার্ড স্যাটেলাইট রেফার্স টু মেশিন, নর্মালি স্যাটেলাইট আমরা মেশিন বলতেই বোঝাই, যেটা কি হচ্ছে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে বা ঘুরছে। এ গ্রুপ অফ মোর দ্যান 20 স্যাটেলাইট মেক দ্য গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, ঠিক আছে। আমেরিকায় মোটামুটি তোমরা সবাই জানো যে জিপিএস কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার নেভিগেশন স্যাটেলাইট, ঠিক আছে। অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে জিএনএসএস, যেটাকে বলে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, ঠিক আছে। যার এক্সাম্পল সেটা বিভিন্ন দেশে বিভিন্ন নাম, যেটা টোটাল সিস্টেমটার নাম জিএনএসএস, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। আমি পড়াবো ডিটেলসে। ইউএসএতে যার নাম হচ্ছে জিপিএস, ঠিক আছে। ইন্ডিয়াতে কী নাম কেউ বলতে পারবে? ইন্ডিয়াতে জিএনএসএস এর কী নাম কেউ বলতে পারবে? বা ইউএসএসআর এ কী নাম? সোভিয়েত রাশিয়া হচ্ছে গ্লোনাস, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। সামথিং এ ফর হচ্ছে তোমার অ্যাডজাস্ট্যান্ট, এরকম সামথিং কিছু একটা হয়, ঠিক আছে। তো জাপানে, চায়নায় যেমন হচ্ছে বাইডু, চাইনিজ কম্পাস, এরকম নাম হয়। ইন্ডিয়াতে হচ্ছে IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, বা এটাকে আমরা নাভিকও বলতে পারি, নাভিক, ঠিক আছে। তো আরেকটা নাম হয়, একটা হচ্ছে IRNSS, একটা হচ্ছে নাভিক। তো বিভিন্ন দেশে জিএনএসএস এর বিভিন্ন নামে পরিচিত, ঠিক আছে। তো এরকম বলছে জিপিএস, যেটা আমেরিকার যে নেভিগেশন সিস্টেম, তার নাম হচ্ছে জিপিএস, যেখানে টোটাল কতগুলো স্যাটেলাইট ইউজ করা যায়? 20টা। তাহলে মনে রাখবে, জিএনএসএস করতে গেলে কিন্তু মিনিমাম 4টে স্যাটেলাইটের দরকার হয়, মিনিমাম 4টে স্যাটেলাইট দরকার জিএনএসএস স্যাটেলাইট বানানোর জন্য, ঠিক আছে। জিএনএসএস করার জন্য মিনিমাম 4টে স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘোরাতে হবে, ঠিক আছে। পৃথিবীর চারিদিকে মিনিমাম 4টে স্যাটেলাইট দিতে হবে, তবে জিএনএসএস হবে। সেখানে জিপিএস মানে কি, আমেরিকা ইউজ করছে 20টা, বর্তমানে এখন এটা 24টা হয়ে গেছে। 24টা স্যাটেলাইট ওরা কী করছে? প্রদক্ষিণ করাচ্ছে। ভাবো, সব থেকে অ্যাকুরেসি এই জন্য ভালো দেয়, ঠিক আছে। এগুলো আমরা ডিটেলসে পড়বো, জিএনএসএস কাকে বলে সব কিছুই পড়বো আমরা জিপিএস এর ক্লাসে, ঠিক আছে। সো স্পুটনিক 1 ওয়াজ দ্য ফার্স্ট স্যাটেলাইট ইন স্পেস দ্য সোভিয়েত ইউনিয়ন লঞ্চড ইন 1957। তার প্রথম স্যাটেলাইট কে লঞ্চ করেছিল? প্রথম স্যাটেলাইট হচ্ছে যেটা লঞ্চ করেছিল হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়ন, যেটা হচ্ছে কত সালে? 1957-এ, যেন হচ্ছে স্পুটনিক 1, ঠিক আছে। কিন্তু এই স্পুটনিক 1 স্যাটেলাইট আমাদের লঞ্চ করলেও সেটা কিন্তু কোনো রকম ছবি টবি কিছুই তুলতে পারেনি। তারপর এক্সপ্লোরার 1, যেটা হচ্ছে 1958-এ আমেরিকার প্রথম ফার্স্ট ম্যানমেড স্যাটেলাইট গেছিল, ঠিক আছে। তারপর 1959-এ নাসা আরেকটা স্যাটেলাইট পাঠায়, এক্সপ্লোরার 6,
1959-এ, যেটা পৃথিবীর প্রথম ছবি তুলেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম স্যাটেলাইট কিন্তু গেছিলো স্পুটনিক 1, রাশিয়া পাঠিয়েছিল 57-এ, কিন্তু সেটা কোনো ছবি তুলতে পারেনি। কিন্তু তারপর আমেরিকা যে স্যাটেলাইট প্যাটার্ন এক্সপ্লোরার 6 1959-এ, সেটার থেকে পৃথিবীর প্রথম ছবি কিন্তু তোলা হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখে নাও অরবিটাল ক্যারেক্টারিস্টিক্স কি। আজকে স্যাটেলাইটটা একদম বেসিক পড়বো, কাল থেকে স্যাটেলাইটটা একদম ডেপথে পড়বো আমরা, ঠিক আছে। তাহলে স্যাটেলাইট কি বলছেন, অরবিট ইজ এ রেগুলার রিপিটিং পাথ দ্যাট ওয়ান অবজেক্ট ইন স্পেস টেক্স অ্যারাউন্ড অ্যানাদার ওয়ান। মানে একটা অবজেক্ট কি করছে, একটা অবজেক্টকে কেন্দ্র করে আবর্তন করছে, এটাকে আমরা কি বলি, এটাকে অরবিট বলি। অ্যান অবজেক্ট ইন এ অরবিট ইজ কল স্যাটেলাইট, ঠিক আছে। মানে ধরো এই যে পৃথিবীর চারিদিকে, ধরো পৃথিবীর চারিদিকে যে অরবিট, এই যে ধরো পৃথিবীর চারিদিকে, ধরো এই পৃথিবীর চারিদিকে যে অরবিটগুলো, যে স্যাটেলাইটগুলো ঘুরছে এবং সেগুলো যে পথ ধরে ঘুরছে, এই যে রাস্তাটা, ঠিক আছে, এটাকে কি বলা থাকে, অরবিট বলা হয়, ঠিক আছে। আর একটা ব্যাপার কি বলছে, নেক্সট বলছে কি, এটাকে কি বলা থাকে, অরবিট ইজ রেফার টু অ্যাজ অরবিট, যে পাথটা ফলো করছে সেটাকে তার অরবিট বলা হয়। দ্য প্লেন ইন হুইচ এ স্যাটেলাইট মুভ, তাকে বলা অরবিটাল প্লেন। এবং এই যে প্লেনটা, এই পাথটাকে বলা থাকে অরবিট। এবং এই এখানে যে প্লেন তৈরি হচ্ছে, মানে এরকম একটা ধরো প্লেন, ঠিক আছে, এই যে প্লেন, এটাকে বলে অরবিটাল প্লেন, ঠিক আছে। নেক্সট বলছে টাইম টেকেন বাই স্যাটেলাইট টু কমপ্লিট ওয়ান সার্কেল, তাকে বলে অরবিটাল পিরিয়ড। ধরো এই স্যাটেলাইটটা, একটা ভালো করে জিনিসটা বোঝো যে অরবিটাল পিরিয়ড কাকে বলে। অরবিটাল পিরিয়ড কাকে বলছে, ধরো অরবিটাল পিরিয়ড হচ্ছে, ধরো একটা স্যাটেলাইট ধরো এরকমভাবে ঘুরছে, সে ধরো এখানে রয়েছে এবং এটা পুরো ঘুরে আসতে তার আবার এই জায়গায় আসতে ধরো কারুর লাগে 24 ঘন্টা, ঠিক আছে। আবার কারুর লাগে হয়তো 2 দিন, 2 ডেজ, আবার কারুর লাগে হয়তো ধরো হয়তো 3 দিন, কারুর লাগে 1 বছর। তো যার যেটাই লাগে সেটাকে বলে তার অরবিটাল পিরিয়ড। কি বলে, অরবিটাল। যেমন এই যে পড়ছিলে জিপিএস স্যাটেলাইটের এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখানে আবার প্রদক্ষিণ করে আসতে সময় লাগে 11 ঘন্টা 59 মিনিট, 59 মিনিটস, ঠিক আছে, 11 ঘন্টা 59 মিনিট, ঠিক আছে। তো এটা হচ্ছে জিপিএস এর অরবিটাল পিরিয়ড, মনে থাকবে। আর জিপিএস স্যাটেলাইট আমাদের পৃথিবী থেকে কত কিলোমিটার উপরে রয়েছে, 20,200 কিলোমিটার উপরে রয়েছে, যেটা আমরা ডিটেলসে নেক্সট দিন আমরা যখন জিপিএস পড়বো তখন আমরা পড়বো। তো এইটি মোটামুটি জেনে রাখো যে জিপিএস এর অরবিটাল পিরিয়ড কত, 11 ঘন্টা 59 মিনিট। তো এটা হচ্ছে জিপিএস এর অরবিটাল পিরিয়ড, ঠিক আছে। তো আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ সবাইকে। নেক্সট দিন কালকে আমরা কি করব, কালকে আমরা আবার এরপর থেকে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। কালকের ক্লাসে 8টা থেকেই হয়তো হবে, ঠিক আছে, কালকের ক্লাসে 8টা থেকেই হয়তো পেড ক্লাস হবে। তো এই অবধি মোটামুটি তোমাদের চলবে কোন মাস অবধি, জুন মাস অবধি। জুনের পর থেকে জুলাই থেকে কিন্তু তোমাদের পুরোপুরি ডেলিকার বেসিসে যে পেইড ক্লাস সেটা কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে। আরও তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কমপ্লিট হবে এবং আরও তাড়াতাড়ি তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে, ঠিক আছে। পরীক্ষায় তোমরা আরও তাড়াতাড়ি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এভরিডে পেইড ক্লাস হবে, এভরিডে। ওকে, আরেকটা কথা বলে রাখি যে নীলোৎপল যদি ক্লাস দেখে থাকো, এখন নীলোৎপল যদি ক্লাস দেখে থাকো, তুমি ক্লাস শেষ হলে একবার আমাকে ফোন করো, এখনই আমাকে ক্লাস শেষ হলে আমাকে কল করো, তোমার সাথে দরকার আছে, ঠিক আছে। বাকিদের থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য। আগে যেগুলো বলেছি একটুখানি তুমি করে রেখো, ঠিক আছে। ওকে, চলো বাই। কালকে আচ্ছা, আজকে আবার ফ্রি ক্লাস আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, 10টা থেকে জয়েন করে যাও। অবশ্যই প্র্যাকটিস ক্লাসে সবাই এসো। ওকে, চলো বাই।